আসসালামু আলাইকুম। আমি কানাডায় আসার পরে অনেকগুলো ভিডিও করেছি। আমার এক্সপিরিয়েন্সগুলো এখানকার মানে জাস্ট শেয়ার করেছি আপনাদের সাথে। ভালো লাগে অনেক বিষয়, সেগুলো অবশ্যই শেয়ার করি। যেহেতু আমি আমার ফেসবুকটা ওপেন আছে এবং আমি রিল বা ভিডিও যেটি করি আপনাদের সাথে সবসময় শেয়ার করি। তাছাড়া হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি ইউটিউবে আমার ভিডিওগুলো দিই। তো যাই হোক, আমি অনেক কিছু শেয়ার করার পরে অনেকে 98% লোকে হচ্ছে ভালোই সবাই কমেন্ট করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। কিছু লোক তো থাকবেই একটু বলে অনেক কিছু, তো বলুক, এগুলো আসলে আমি খুব একটা মানে আমলে নেই না, কারণ কিছু লোক থাকবেই, ওনারা ফেক আইডি থেকে অনেক কিছুই করে। তো আজকে আমি শেয়ার করছি ওই আমার হাজব্যান্ডের ব্যাপারটা। আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন কি না। ও বাংলাদেশ থেকে এসে ওর যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যেটা ছিল, যেটা নিয়ে আসছে করে, যে এখানে এসে যদি সে গাড়ি চালাতে হয় সেজন্য ইন্টারন্যাশনাল লাইসেন্স করে নিয়ে আসছে। আর তার অরিজিনাল যে ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের, সেটাও নিয়ে আসছে। তো তো এসে তার মাথায় কি ভূত চাপলো, বললো যে আমি এই দেশের একটা লাইসেন্স নিব। তো আমরা বললাম যে আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছি, তোমাকে কি লাইসেন্স দিবে? বলে কি আমি গিয়ে দেখি। তারপরে যাই হোক, ওই অফিসে গেল, রেজিস্ট্রির অফিস, এটা রেজিস্ট্রির অফিস বলে, ওখান থেকে লাইসেন্স দেওয়া হয়। বাংলাদেশে যেমন বিআরটিসি, ওরকম না। তো এখানে যাওয়ার পরে ভদ্রমহিলা বললেন যে হ্যাঁ, তোমার কি লাইসেন্স আছে বর্তমানে? তো বললো যে হ্যাঁ, আমার ইন্টারন্যাশনাল লাইসেন্স একটা নিয়ে আসছি, আর আমার অরিজিনাল বাংলাদেশের যে লাইসেন্স সেটাও আছে। তো বলছে তুমি পরীক্ষা দিতে পারবা, কোনো অসুবিধা নেই, এদেশের লাইসেন্সও নিতে পারবা, বাট তোমাকে ওই দুইটা লাইসেন্স জমা নিয়ে নিতে হবে আমাদেরকে। হ্যাঁ, মানে আমাদের কাছে জমা দিয়ে দিতে হবে। দ্যাট মিনস সে বাংলাদেশে গিয়ে আর গাড়ি চালাতে পারবে না, যেহেতু বাংলাদেশের লাইসেন্সটা এখানে রেখে দিচ্ছে। অন্য ওয়েতে মানে মানে ভাবে না, ওখানে গিয়ে আবার সে সারেন্ডার করবে, যে হ্যাঁ, বাংলাদেশে ফেরত গিয়ে বলবে যে হ্যাঁ, আমি আরেকটা লাইসেন্স নিতে চাই, আমার লাইসেন্সের এই ঘটনা। তখন যদি বাংলাদেশ গভর্নমেন্ট তাকে আরেকটা লাইসেন্স দেয়, তখন সে চালাবে। তো যাই হোক, সে বললো যে পরীক্ষা দিবা, তুমি এত টাকা ফিস, তুমি পরীক্ষার প্রিপারেশন নেবা নাকি আজকে দিবা? তো বললো যে না, আমি 7-8 দিন প্রিপারেশন নিয়ে নিই। তো সে প্রিপারেশন নিয়ে 7-8 দিন পরে কত $, দিয়ে যেন একটা রেজিস্ট্রেশন করে, তারপরে পরীক্ষা দিল, রিটেন পরীক্ষা। তো রিটেন পরীক্ষা আলহামদুলিল্লাহ আপনার 28টার মধ্যে 25টা হইতে হয়। হ্যাঁ, 25টা যদি আপনি রাইট করেন তাহলে আপনি পাস। তো ও যখন 30টার মধ্যে 25টা, হ্যাঁ সরি, 30টার মধ্যে 25টা হইলেই আপনার হচ্ছে আপনি পাস করে ফেলবেন। তো ওর যখন 28টা দিচ্ছিল, 28টা প্রশ্ন উত্তরের মধ্যে ওর 25টা হয়ে গেছে, তখন ওকে মানে স্টপ করে বলছে তুমি পাস। তো এই যেই রিটেন পরীক্ষাটা হয়, রিটেন পরীক্ষা পাস করলে এটাকে বলে লাইসেন্স 7। লাইসেন্স 7 যখন আপনি পাবেন, তখন কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আপনাকে লাইসেন্স 5-এর জন্য ওয়েট করতে হবে, যেটা হচ্ছে রোড টেস্ট। রোড টেস্টটা এতটাই কঠিন যে আপনার এখানে যারা আছে, আমরা সবার সাথে কথা হয়েছে, অনেকের সাথে তো বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, পাঞ্জাবের লোক আছে, সবার সাথেই একদম প্রতিটা লোক 4 থেকে 5 বার পরীক্ষা দেয়, হ্যাঁ, বা 3 থেকে 4 বার, ম্যাক্সিমাম মানে মিনিমাম হচ্ছে 3 বার পরীক্ষা দেয়, আর ম্যাক্সিমাম 5, 6, 7 বারও দেয়। হ্যাঁ, তো আমার হাজব্যান্ড ক্লাস 7 থেকেই গাড়ি চালায়। ও একটু দুষ্ট টাইপের ছিল, তো তো আমার শ্বশুরের গাড়িটা নিয়ে বের হয়ে যেত, গাড়ি লাগাই দিত। তারপরে সেই 7 থেকে যেহেতু গাড়ি চালায়, ওর হাত তো অনেক পাকাপোক্ত, এবং ঢাকা শহরে এসে এত ভালো গাড়ি চালায়। আমিও ভালো গাড়ি চালাই, বাট ওর মতো এত এক্সপার্ট না, এরকম। তো যাই হোক, সে 5-এর জন্য আবার প্রিপারেশন নিতে শুরু করলো। তার একটা কনফিডেন্স যে আমি 5টা নিব। তো গতকালও একজনের পরীক্ষা গেছে, বাঙালি, উনি পাস করে নাই। রোড টেস্টটা এত কঠিন যে পাস করাটা আসলেই ডিফিকাল্ট। এত রুলস আপনি, এবং ইনস্ট্রাক্টর পাশের সিটে বসে থাকবে, গাড়ি আগে চেক আপ করবে, হ্যাঁ, সব চেক করবে এভরিথিং ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে উনি পাশে বসে থাকবেন, তারপরে উনি ইনস্ট্রাকশনটা দিবে উনি, তারপর আপনি চালাতে হবে। এখন পুরো শহর আপনাকে উনি ঘুরবে এবং সে সব কিছু ফলো করবে, ওর হাতে একটা মেশিন থাকবে, এভরিথিং সে ফলো করতে থাকবে।
তো এটা পাস করা খুবই ডিফিকাল্ট হবে। আজকে ও পরীক্ষা দিতে গেছে ক্লাস 5-এর। তো আমি ওকে যাওয়ার সময় দরজা পর্যন্ত আগায় দিয়ে আসলাম এবং বললাম যে আয়াতুল কুরসি পড়ো আর তুমি ভয় পেও না, কারণ ও আবার খুবই নার্ভাস যে কোনো কিছুতে। আমি যেমন 1 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে 2টা কথা বলতে পারবো, ও পারবে। আমার কাছ থেকে দেখে দেখে অনেক কিছু এখন শিখেছে, আগে তো মোটেও বলতে পারতো না। তো ও পারবে, মানে কথা বলতে পারবে, কিন্তু একটু নার্ভাস হয়ে যায়। আমরা যখন আমেরিকার ভিসা নিতে গেছি, কানাডিয়ান ভিসা নিতে গেছি, ও ওই সময় যে কি স্টপ ছিল, কিন্তু আমি অনর্গল কথা বলে গেছি, মানে আমি আমার মতো করে হাস্যোজ্জ্বল একটা মুখ রেখেছি সবার সামনে। তো আজকে যখন দরজার সামনে যাই তখন আমি ওকে আয়াতুল কুরসি পড়তে বলছি এবং আমিও একটা ফু দিয়ে দিয়েছি যে তুমি নার্ভাস হয়েও না, না হলে না হবে, আবার দিবা। তো আজকে তো প্রথমবার, কখনোই হবে না, এটা আমরা সবাই জানি। তবু আল্লাহ চাইলে কি না হতে পারে। তো গেছে, ক্লাস 5 যদি হয় ওর, তাইলে সে কানাডিয়ান লাইসেন্স পেয়ে যাবে। তো এটাও তার একটা বড় আইডেন্টিটি। যদিও আমরা এখানে থাকছি না, বাট ফিউচারে যদি আমরা কখনো আসি, এটা আর তো কখনো তাকে পরীক্ষাটা দিতে হবে না লাইসেন্সের জন্য। হ্যাঁ, বা গভর্নমেন্ট যদি কোনো রুলস চেঞ্জ করে, তখন যদি আমরা এখানে আসি, তখন সে দেখা যাবে যে মানে লাইসেন্সটা থাকলে অনেক কিছু করতে পারবে। তো যাই হোক, এটা হচ্ছে একটা গুড নিউজ বলেন, ব্যাড নিউজ বলেন, এটা জানাচ্ছি আপনাদেরকে। অনেকে পরীক্ষা দেয়। আমার খুব খারাপ লেগেছে, কালকে একজন বাঙালি এত টাকা দিয়ে $150 দিয়ে সে ইয়ে করেছে, রেজিস্ট্রেশন করেছে রোড টেস্টের জন্য, বাট সে পাস করতে পারে না। এবং সে বলছিল যে কামরুল ভাই, আমি তো আসলে আরও কয়েকবার দিলেও পাস করব না। যে কঠিনভাবে সে ইন্টারভিউ নেয়, মানে যেই ইনস্ট্রাক্টর যিনি বসে থাকেন উনি অনেক কড়া, এবং যেই এই রুলস আমার পক্ষে সম্ভব না মনে হয় পাস করা আরও 2-3বারেও। তো যাই হোক, এবং যারা আসছে আমাদের বাসায় সবার সাথে কথা হয়েছে, প্রত্যেকেই 4-5বার পরীক্ষা দিয়েছে। তো এইটা একটা মানে আমার কাছে আর কি, মানে একটু অবাকই লাগছে এবং ভালোও লাগছে এবং হাসছিও। আবার মানে টাকাগুলো যাচ্ছে, খারাপও লাগছে, আবার মনে হচ্ছে যে না, পেয়ে গেল তো পেয়েই গেল। তো আমি আবার এটাতে ট্রাই করবো না কখনো এখানে। এখন যতদিন এখানে যদি স্থায়ীভাবে থাকার চিন্তা করতাম, অবশ্যই আমিও চেষ্টা করতাম, বাট যেহেতু আমি স্থায়ীভাবে থাকার এখনও চিন্তাভাবনা আমাদের নাই, সো আমি এখানে ট্রাই করব না। এই যাই হোক, সবাই দোয়া করবেন যাতে ও 5টা পেয়ে যায়। 5টা পেয়ে গেলে অনেক রুলস, এই রুলস আপনারা, আমি যখন গাড়িতে উঠি, আমার মেয়ে যখন গাড়ি চালায়, আমি তো বলি যে আমরা চিন্তা করতাম যে ঢাকায় আমরা গাড়ি চালাই, আমরা তো তাহলে পৃথিবীর সব জায়গায় গাড়ি চালাতে পারবো। নো, এটা একদমই ভুল ধারণা। ঢাকায় বরং আপনি কোনো রুলস নাই, নিয়ম নাই, আমরা মানি না, আমরা বাঙালিরা মানি না। হ্যাঁ, কোনো ট্রাফিক রুলস মানি না, পৃথিবীর কোনো মানে আইন বাংলাদেশে নাই, কেউ বলতে পারবে না, সব আইন আছে, কিন্তু কোনোটাই মানি না আমরা। আর এই দেশে আপনাকে মানতে বাধ্য। হ্যাঁ, এই দেশে আপনি যেইভাবেই হোক আপনাকে সমস্ত রুলস মানবেন আপনি। সবচেয়ে মজার ব্যাপার যে আমি আপনাদেরকে ভিডিওর পিছনটা দেখাবো, পিছনে আমি এরিয়াটা, যে প্রত্যেকটা বাসার সামনে, আমরা যে বাসাটায় আছি তার পেছনে আর সামনে মিলে প্রায় 10 থেকে 12 কাঠা জায়গা খালি আছে। হ্যাঁ, ব্যাকইয়ার্ডে 5 কাঠার মতো জায়গা খালি আছে, এবং ফ্রন্ট সাইডে এরকম 5-7 কাঠার মতো জায়গা খালি আছে, শুধু ঘাস। প্রতি সপ্তাহে একবার লোক এসে ঘাস কেটে দিয়ে যায়, ওনাদের পার্সোনাল লোক দিয়ে কাটায়। কত টাকা দিতে হয় লোককে। ঘাসকে তারা এত যত্ন করে এবং এত সুন্দর করে রাখে। হ্যাঁ, কিন্তু এখানে আপনি ভুলেও গাড়িটা আপনার, মানে মনে করেন বাসায় ঢুকাচ্ছেন, ঘাসের মধ্যে একটু উঠে গেল, ওইটাও হতে পারবে না। মানে এখানে খালি জায়গায় থাকবে, ওখানে কোনো গাড়ি আপনি পার্কিং করতে পারবেন না। তো আমরা রুলস ব্রেক করে আমরা ফ্রন্ট সাইডে একটা সোফা এবং একটা টেবিল রেখেছি। আমরা বিকেলবেলা হলে আমাদের মেয়েদের জন্য অপেক্ষা করি, ওখানে বসে আমরা দুজনে চা খাই, কথা বলি, আমি আর আমার হাজব্যান্ড। তো বাড়িওয়ালা, পাশেই তো বাড়িওয়ালার বাসা, ও আবার দেখে, মানে খুবই চমৎকার বাড়িওয়ালা, যেমন ওয়াইফ তেমন হাজব্যান্ড। তো বাড়িওয়ালার নাম হচ্ছে জিম, আর ওনার ওয়াইফের নাম হচ্ছে ব্রেন্ডা। তো ওরা না জানলা দিয়ে দেখে আমরা যেখানে বসে থাকি। তো সে কি, তারপর আমি আমার হাজব্যান্ডকে পাঠালাম, বললাম যে ওকে বলো যে আমরা যে ফ্রন্ট সাইডে বসছি, এটা কি কোনো রুলসের বাইরে কিনা বা বসা যাবে কিনা। তো
তো সে গিয়া জিজ্ঞেস করছে যে আমরা যে বসি তোমাদের কোনো অসুবিধা হয় কিনা, বা এটা গভর্নমেন্টের কোনো সমস্যা বা আশেপাশে লোকজনদের কোনো কিছু। বলে কি না না, কোনো সমস্যা নেই, তোমরা যতদিন আছো তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য বরং একটা সোফার অর্ডার করেছি এবং এটা কুশন এবং ইয়ার অর্ডার করেছি। সে $56 দিয়ে সোফা ছিল, একটা ফোমের অর্ডার করেছে, তারপরে 2টা কুশন দিয়েছে, সব কিছু করে দিয়েছে বরং। তো আমরা পাশে বসে ফ্রন্ট সাইডে বসে বিকেলবেলা একটু চা খাই। আর এদিক দিয়ে প্রচুর গাড়ি যায়, গাড়ি যতগুলো গাড়ি যায়, যেহেতু এদেশে এই কালচারটা নাই, যতগুলো গাড়ি যাবে সবগুলো এসে একটু স্লো করবে এবং আমাদের দিকে তাকিয়ে এরকম মানে ইয়ে করবে, থাম্বনেইলটাকে এরকম করে, আর হচ্ছে হাসি দেয় অথবা হাই বলে। দ্যাট মিনস তাদের কাছে এটা মনে হচ্ছে মানে কেউ তো এটা করে না, ফ্রন্ট সাইডে কেউ বসে না, ব্যাকইয়ার্ডে সবাই বসে কিন্তু ফ্রন্ট সাইডে কেউ বসে না, আমরা বসছি। তো যেটা বলছিলাম যে এত রুলস মানে মানুষ, মানে আপনি শুধু ড্রাইভিংয়ের ক্ষেত্রে না, প্রতিটা জিনিসের রুলস। আপনি যে মানে ময়লা নিবে ওইটার রুলস, আপনার পার্কিংয়ের রুল, আপনার ড্রাইভিংয়ের রুল, আপনার একটা শপিং মলের রুল, আপনার মানে প্রতিটা জায়গার রুলসগুলো এত সুন্দরভাবে মেনটেন করি আমরা মানে এখানকার মানুষ। তো এইটা বললেই অনেকের গায়ে লেগে যায়। ভাই আমি কি এখানে একটাও দেশের বিরুদ্ধে কথা বলছি, আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি। এখানে মানুষজন কিভাবে এগুলো মেনটেন করে সেটা আমরা করি না, কারণ আমরা গাড়িতে বসে চানাচুরটা খেয়ে প্যাকেটটা আস্তে করে রাস্তায় ফেলে দিই, আমরা গাড়িতে বসে জুস খেয়ে জুসের প্যাকেটটা রাস্তায় ফেলে দিই, আমরা গাড়িতে বসে পানি খেয়ে পানির বোতলটা রাস্তায় ফেলে দিই। কিন্তু এখানে আপনি এই যে সমস্ত শহর ঘুরবেন, কোথাও একটা সামান্য একটা টিস্যুর ইয়েও পাবেন না, যে একটা টিস্যু অথবা একটা মানে কাগজের টুকরা পাবেন না কোথাও। তাহলে আমরা কেন মানতে পারি না? আমাদের তো মানা উচিত, তাই না? এটা বললে সবার গায়ে লেগে যায়। এটা তো আমরা মানুষ হিসাবে খারাপ, আমরা জাতি হিসাবে খারাপ। আমাদের দেশ তো কোনো সরকার তো আমাকে সরকার তো পরিচালনা করে না, আমার পার্সোনাল লাইফ কি সরকার পরিচালনা করে? যেই সরকারই আসুক, আমি কোনো সরকারের কথা বলবো না, বা আমি এখানে রাজনীতির সাথে জড়াচ্ছি না, রাজনীতির কথা বলবো না। আমরা মানুষ হিসাবে, জাতি হিসাবে খুবই খারাপ। আমরা কোনো কিছু মানতে চাই না। আমরা হচ্ছি মানুষ হিসাবে আমরা মানে আরও আমাদের উন্নত হওয়া দরকার, মানুষ হিসাবে আমাদের আরও মেন্টালিটি অনেক ব্রড হওয়া উচিত, মানুষ হিসাবে আমাদের আরও ভালো হয়ে চলা উচিত। এটাই বলতে চাই আমি সবসময়। নট অনলি দ্যাট, আপনি একজন বাড়িওয়ালার সাথে কীভাবে ডিল করবেন, আপনি 2জন বা 3জন রুমমেটের সাথে থাকছেন, কিভাবে ওখানে ডিল করবেন, আপনি বাসে উঠছেন কিভাবে, বাসে উঠবেন কিভাবে, নামবেন, বাস স্টেশনে মানে কিভাবে আপনি যাবেন, কিভাবে রাস্তা পার হবেন, মানে প্রতিটা জায়গায় আপনাকে এত সুন্দর সিস্টেম যে আপনি ওই সিস্টেম আপনার মানতেও ভালো লাগে এবং সিস্টেমগুলো এত সুন্দর করে দেয়া যে আপনার রেসপেক্ট করতে ইচ্ছা করে। আপনি মলে যাবেন, মলে কিভাবে যাবেন, মলের ভিতরে কি রুলস আপনাকে মানতে হবে। তারপরে আপনি রাস্তায় হাঁটতে গিয়ে, এই দেশে তো অনেক দেশের লোকজন থাকে, মানে আফ্রিকান বা মেক্সিকো, আদার্স অনেক কান্ট্রির লোকজন থাকে। তো এখানে রেসিস্ট হওয়া যাবে না। এখানে কিভাবে আপনি তাদের সাথে ডিল করবেন, কিভাবে কথা বলবেন, কোন কথায় আপনার বলা উচিত না, কোন কথা বলা উচিত, ডুজ অ্যান্ড ডোন্টস, সব কিছু আপনাকে এখানে মেনে চলতে হবে। এই জন্যই মানুষ এখানে মানে শান্তি পায়। আমরা তো কোনো কিছু মানতে চাই না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। তবে আমার কাছে মনে হয় কি কানাডার মধ্যে এই এলাকার লোকজন বেশি ভদ্র, অসম্ভব রকমের ভদ্র। তাদের এত সুন্দর ভদ্র আচরণ করে এবং প্রত্যেকটা লোক আমরা যখন বের হই হাই বলবে, হাউ আর ইউ, এই 2টা জিনিস তাদের মুখে লেগেই থাকে, বা একটা হাসি স্মাইল করবে। এই জিনিসগুলো কিন্তু অন্য মানে যত কান্ট্রিতে গেছে এতটা না। এখানে যতটা ভদ্র, যতটা নম্র, যতটা সুন্দর আচরণ এখানে আমরা পেয়েছি আর কি।
তো এই জন্য বলছি যে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো আমার ভালো লাগে যেগুলো সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা নিয়ে বাজে মন্তব্য করার কিচ্ছু নাই। হ্যাঁ, আপনি যখন কোনো কান্ট্রিতে ঘুরতে যাবেন অথবা কোনো আমি নট অনলি বা কানাডা, আমি যদি মনে করেন ঢাকার বাইরেও কোথাও যাই বা ঢাকার ভেতরেও কুমিল্লাও যাই, আমাদের গ্রামের বাড়ি বা আমার জেলা হচ্ছে কুমিল্লাও যখন যাই তখনও কিন্তু আমি ভিডিও করে শেয়ার করি। সো এটা শেয়ার করাটা খারাপ কিছু না, না মানুষ তো জানতে পারে, অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, ভালো লাগে যে সব কিছু। তো এটা নিয়ে খারাপ মন্তব্য না করে ভালো না লাগলে ইগনোর করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর কোনো মন্তব্য করলে অবশ্যই খুশি হব, জানতে চাইলে কোনো কিছু যদি আমার জানা থাকে অবশ্যই আনসার করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার জামাই যাতে 5টা পায় সে আশায় আছি, আর 5 না পেলে সে আবার রেজিস্ট্রেশন করবে, আবার পরীক্ষা দিবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।